জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন বলল চরমোনাই পীর। শরিকদের সঙ্গে বৈঠক, সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে বিএনপি। গণভোট অবৈধ হলে সালাউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ বলল সার্জিস আলম। শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না বলল সারোয়ার তুষার। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন বলল চরমোনাই পীর। দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন, 2026 সালে জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতে সবকিছু আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করেন। ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তার দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে। সরকার পরিচালনায় শরিকদের পরামর্শ নেবে বিএনপি। সরকার গঠনের 5 মাস পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে সরকার পরিচালনা, শরিকদের সঙ্গে সমন্বয়, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শরিক নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার পরিচালনায় শরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ এবং দীর্ঘদিনের রাজনৈতিক জোটকে আরও সুসংহত করতে এই বৈঠকের আয়োজন করা হয়। নির্বাচনের আগে বিএনপি জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও সরকারে মাত্র 3টি শরিক দলের 3 জন নেতাকে অন্তর্ভুক্ত করায় কয়েকটি দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সে প্রেক্ষাপটেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আন্দালিব রহমান পার্থ, সাইফুল হক, রফিকুল ইসলাম বাবলু, শাহাদাত হোসেন সেলিম, ফরিদুজ্জামান ফরহাদ সহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে আসমা আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বৈঠকে অংশ নেয়নি। জমিয়তে উলামে ইসলামকে আমন্ত্রণ জানানো হলেও দলটি কৌশলগত কারণে অংশ নেয়নি বলে জানা গেছে। গণভোট অবৈধ হলে সালাউদ্দিন আহমদ ও তারেক রহমানও অবৈধ বলল সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, যে আদেশের বলে একই সঙ্গে গণভোট ও নির্বাচন হলেও সেই নির্বাচনের ফলাফল যদি বৈধ হয় তবে গণভোট অবৈধ হয় কিভাবে? সার্জিস আলম বলেন, এক মায়ের পেট থেকে 2 যমজ সন্তান আসলে একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয় তবে সালাউদ্দিন আহমেদ অবৈধ রাষ্ট্রমন্ত্রী এবং তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। জুলাই সনদ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, দেশের 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, তাই এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এবং এই স্পর্ধা কারো থাকা উচিত নয়। ব্যাংক দখল ও লুটপাটের অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংক দখলের প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। অতীতে এই ব্যাংক থেকে প্রায় 99,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিএনপি এখন সেই একই চক্রকে পুনর্বাসন করছে। পথসভায় সার্জিস বলেন, রাশেদ খান, জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক নেতার কঠোর সমালোচনা করেন। রাশেদ খানকে তিনি গুজব মেশিন এবং প্রোপাগান্ডাবাজ হিসেবে আখ্যায়িত করেন। তারেক রহমানের রাজনৈতিক অবস্থার সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপি নেতা এমন ব্যক্তিকে নিজের সহকারী বানিয়েছেন যিনি প্রমাণ ছাড়া গুজব ছড়ান।
শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না বলল সারোয়ার তুষার। শেখ হাসিনা কখনোই আর বাংলাদেশে ফিরতে পারবে না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লির ওই অন্ধকার প্রকণ্ঠে মৃত্যুবরণ করতে হবে, তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। সারোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আশা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন গণভোট নাকি তারাই আবিষ্কার করেছেন, অথচ এখন গণভোটকে অবৈধ বলছেন। আমরা আপনাদের বলতে চাই, অন্তত নিজেদের ইতিহাসের দিকে তাকান। গণভোট যদি অবৈধ হয় তাহলে বিএনপি নামক দলটি গঠনও অবৈধ ছিল। গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনারা যে সরকার গঠন করেছেন এবং ক্ষমতায় এসেছেন সেটিও অবৈধ। সুতরাং গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দেবে না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। সোমবার বেলা 3:30 থেকে শিক্ষার্থীরা কর্মসূচি শুরু করেন। বিভিন্ন বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। এটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসে চেতনা 71 স্থাপনা ঘুরে নতুন সামাজিক বিজ্ঞান ভবন হয়ে আবারও গোল চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে গোল চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শাহপরান হলের খাবারের মান নিয়ে 16 জুলাই হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেন সামাজিক বিজ্ঞান বিভাগের 2023-24 শিক্ষার্থী খায়রুল খন্দকার। এর জেরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান ও সহ দপ্তর সম্পাদক তারেক রহমান 18 জুলাই রাতে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই রাতে ও পরের দিন বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার ইরান সমর্থিত গোষ্ঠীটির এই ঘোষণার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নতুন মাত্রা পেল। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেরও নতুন ঝুঁকি তৈরি হলো। এক বিবৃতিতে হুতিদের সশস্ত্র বাহিনী বলেছেন, ইয়েমেনের উপর সৌদি আরব অন্যায্য ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে। এর জবাবে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সমুদ্র পথে অবরোধ কার্যকর করা হচ্ছে। হুতিদের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টানা 9ম দিনের মতো রোববার দিবাগত রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে হুতিরা এই ঘোষণা দিল যখন পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও কূটনৈতিক আলোচনার ফেরার ইঙ্গিত দিচ্ছে তেহরান ও ওয়াশিংটন। হুতিদের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় তা আবার কমে আসে। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে গেলে আরব সাগর থেকে লোহিত সাগরে প্রবেশের পথ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য হুতিদের উপর চাপ দিচ্ছিল তেহরান। প্রণালীটি পুরোপুরি বন্ধ হলে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ প্রায় 7% কমে যেতে পারে। উপসাগরীয় যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্বে তেল সরবরাহ প্রায় 10% কমেছে।